ওয়েলকাম টু কাজল সিভিল সার্ভিস একাডেমি। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে স্ট্যাটিস্টিক্স বা রাশিবিজ্ঞান থেকে বেছে বেছে 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন অ্যানালাইসিস করে দিচ্ছি। তোমরা যারা এসএলএসটি জিওগ্রাফির জন্য প্রিপারেশন করছো, এই ভিডিওটি কিন্তু অবশ্যই তাদের জন্য। তোমাদেরকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখবে। প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হলো, যেসব তথ্য মৌলিক অনুসন্ধানের মাধ্যমে বা সরাসরি পর্যবেক্ষণ বা সরাসরি জিজ্ঞাসাবাদের মাধ্যমে মূল উৎস বা গবেষণা ক্ষেত্র থেকে সংগ্রহ করা হয় তাকে কি বলা হয়। এখানে অপশন দিয়েছে, দেখো বলছে গুণগত তথ্য, না পরিমাণগত তথ্য, না প্রাথমিক তথ্য, না গৌণ তথ্য। প্রথমে চলে আসি গুণগত তথ্য। গুণগত তথ্য মানে হচ্ছে কোয়ালিটেটিভ ডেটা, যে সমস্ত ডেটাকে আমরা কথায় প্রকাশ করতে পারি কিন্তু নিউমেরিক্যাল ফর্ম বা সংখ্যায় প্রকাশ করতে পারি না, সেই তথ্যগুলোকে বলা হয় গুণগত তথ্য বা কোয়ালিটেটিভ ডেটা। ঠিক আছে, যেমন মানুষের ধর্ম, মানুষের শিক্ষা, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা সংখ্যায় প্রকাশ করতে পারি না, কিন্তু এগুলো আমরা কথায় প্রকাশ করতে পারি। ঠিক আছে, তো এটাকে আমরা কি বলবো? গুণগত তথ্য বলবো। এটা কিন্তু উত্তর হবে না। আচ্ছা, পরিমাণগত তথ্য কোনগুলো? যে সমস্ত ইনফরমেশন গুলোকে আমরা নিউমেরিক ফর্মে বা সংখ্যায় প্রকাশ করতে পারবো সেগুলোকে আমরা কি বলবো না? পরিমাণগত তথ্য বলবো। যেমন মানুষের উচ্চতা, মানুষের ওজন, সমুদ্র জলের উষ্ণতা, মানুষের ইনকাম, তো এই ডেটাগুলোকে আমরা কি বলতো? নিউমেরিক ফর্ম বা সংখ্যায় প্রকাশ করতে পারবো, সেগুলোকে আমরা কি বলবো? পরিমাণগত তথ্য বলবো। এটাও কিন্তু এখানে উত্তর হবে না। ঠিক আছে, তাহলে পরীক্ষাতে তোমাদের আসতেই পারে যে নিচের কোনটা গুণগত তথ্য বা নিচের কোনটা পরিমাণগত তথ্য, তো উদাহরণগুলোকে তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা, 6 নম্বর দিয়েছে দেখো প্রাথমিক তথ্য, এটার উত্তর হবে এটা। ঠিক আছে, তাহলে একের উত্তর কি হবে? প্রাথমিক তথ্য বা প্রাইমারি ডেটা হবে এর উত্তর। তাহলে সরাসরি গবেষণা কেন্দ্র থেকে আমরা সরাসরি প্রশ্ন জিজ্ঞাসাবাদের মাধ্যমে যে ডেটাগুলো কালেকশন করব সেগুলোকে আমরা কি বলবো? প্রাইমারি ডেটা বলবো বা প্রাথমিক তথ্য বলবো। ঠিক আছে, আর ওই প্রাথমিক তথ্যগুলো কালেকশন করে নিয়ে যাওয়ার পরে যখন ওই ডেটাগুলো যখন আবার পাবলিশড হবে, হতে পারে কোনো জার্নালে প্রকাশিত হওয়া, হতে পারে কোনো বইয়ের আকারে প্রকাশিত হওয়া, তখন সেটাকে আমরা কি বলবো না? গৌণ তথ্য বলবো। ঠিক আছে, মনে রাখবে সেন্সাস ডেটা, সেন্সাস ডেটা কিন্তু একটা সেকেন্ডারি ডেটার উদাহরণ। ঠিক আছে, তাহলে সেন্সাস ডেটা বা জনগণনার মাধ্যমে যে আমরা ডেটাগুলো পরে জানতে পারি, ঠিক আছে, যে বিভিন্ন বইয়ের মাধ্যমে বা জার্নালের মাধ্যমে বা ওয়েবসাইট থেকে যে ডেটাগুলো কালেকশন করি, সেই ডেটাগুলো কিন্তু কি হবে না? গৌণ ডেটা হবে বা গৌণ তথ্য বা তোমার হচ্ছে সেকেন্ডারি ডেটা হবে। ওকে, তাহলে এখানে বলেছে সরাসরি পর্যবেক্ষণের মাধ্যমে যে ডেটাগুলো আমরা কালেকশন করি সেটাকে আমরা কি বলবো? প্রাথমিক তথ্য বলবো বা প্রাইমারি ডেটা বলবো। ঠিক আছে, 2 নম্বর প্রশ্ন আছে, দেখো বলছে নিচের কোনটি প্রাথমিক তথ্য সংগ্রহের পদ্ধতি নয়? তাহলে এই যে প্রাথমিক তথ্য সংগ্রহের অনেকগুলো পদ্ধতি আছে, তো এর মধ্যে বলছে ওর মধ্যে কোনটা প্রাথমিক তথ্য সংগ্রহের পদ্ধতি নয়। প্রথম প্রশ্ন দিয়েছে দেখো পরোক্ষ অনুসন্ধান পদ্ধতি। পরোক্ষ অনুসন্ধান পদ্ধতি মানে, ধরো আমি কারো কাছ থেকে ডেটা সংগ্রহ করতে যাব, কোন একটা গ্রামে গিয়ে কোন একটা বাড়ি সম্পর্কে বা কোন একটা গ্রামের প্রত্যেকটা বাড়ি বাড়ি থেকে আমি ডেটা কালেকশন করব, কিন্তু ওই বাড়ির লোকজনগুলো কোনো ডেটা দিচ্ছে না। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা কি করব? ওই লোকজনকে চেনে এমন কাউকে আমরা ধরবো এবং তাকে জিজ্ঞাসা করব যে ওই বাড়ির পরিস্থিতি বা ওই বাড়ির ইনকাম বা ওই বাড়ির কতজন লোক আছে, ঠিক আছে, এইগুলো ডেটা আমরা কালেকশন করব। তো সেক্ষেত্রে আমরা যদি অন্য কারো সাহায্য নিই, ঠিক আছে, তখন সেটা আমরা কি বলবো? পরোক্ষ অনুসন্ধান পদ্ধতি বলবো। তো এখানে প্রশ্ন বলছে নিচের কোনটি প্রাথমিক তথ্য সংগ্রহের পদ্ধতি নয় বলেছে, কিন্তু এটা কিন্তু প্রাথমিক তথ্য সংগ্রহের পদ্ধতি, তাই এটা কিন্তু উত্তর হবে না। 2 নম্বরটা আছে দেখো সাক্ষাৎকার পদ্ধতি। সাক্ষাৎকার পদ্ধতি মানে, ধরো আমি একটা কোশ্চেন ব্যাংক তৈরি করেছি, একটা কোশ্চেন সেট তৈরি করেছি, সেই কোশ্চেন নিয়ে আমি যেখানে গবেষণা করব বা যেখান থেকে ডেটা কালেকশন করব সেখানে পৌঁছে গেলাম এবং যাওয়ার পরে জিজ্ঞাসা করলাম সমস্ত কিছু এবং আমি সেখানে সেগুলো মার্কগুলো লিখে নিলাম। ঠিক আছে, তাহলে এইভাবে যে ডেটা কালেকশনটা করা হয় সেটা কিন্তু হবে সাক্ষাৎকার পদ্ধতি। এটাও কিন্তু প্রাথমিক ডেটা, এটাও কিন্তু প্রাথমিক তথ্য সংগ্রহের একটা পদ্ধতি। তাহলে এটাও কিন্তু উত্তর হবে না, এটাও উত্তর হবে না। এখানে বলছে কোনটা প্রাথমিক তথ্য সংগ্রহের পদ্ধতি নয় বলেছে। তো তোমরা কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে, পরীক্ষায় যদি বলে যে নয়, কোনো প্রশ্ন শেষে লাস্টে যদি নয় শব্দটা থাকে, তাহলে প্রশ্নটা তোমরা 2 থেকে 3 বার আগে প্রশ্নটাই পড়বে, তারপর তার উত্তর করার চেষ্টা করবে। এগুলো কিন্তু খুবই ঘুরানো পেছানো প্রশ্ন থাকে। আচ্ছা, সি নম্বর বলছে দেখো ডাক জরিপ পদ্ধতি। ডাক জরিপ পদ্ধতিটা কি? এই ক্ষেত্রে কি করা হয়, ধরো আমি কোনো গবেষণা ক্ষেত্র থেকে আমি ডেটা কালেকশন করব, ঠিক আছে, সেক্ষেত্রে আমি কি করব? একটা চিঠি লিখে সেটা ডাকের মাধ্যমে পাঠিয়ে দিব তার কাছে এবং সেটা সেই চিঠিটা পূরণ করবে বা সেই চিঠির মধ্যে যে বিভিন্ন কোয়েশ্চেন থাকবে সেই কোয়েশ্চেনগুলোকে অ্যান্সার করে সেটা আবার আমার কাছে পাঠিয়ে দিবে। তো এইভাবে যে তথ্য সংগ্রহ করা হয় সেটাকে বলছে ডাক জরিপ পদ্ধতি। এটা কিন্তু একটা প্রাথমিক তথ্য সংগ্রহের পদ্ধতি। তাহলে এটাও হবে না উত্তর। উত্তর কি হবে? উত্তর হবে ডি, প্রকাশিত প্রতিবেদন। প্রকাশিত প্রতিবেদন মানে, ধরো কোনো খবরের কাগজে
কোনো ছোট বইতে, ঠিক আছে, যখন কোনো ডেটা পাবলিশড হয় সেই ডেটাটাকে যখন আমরা ইউজ করব বিভিন্ন কাজে, তো সেটাকে আমরা কি বলবো, প্রকাশিত প্রতিবেদনে বলবো। এবং এটা কি বলতো, সেকেন্ডারি ডেটা হবে। ওকে, তাহলে গৌণ তথ্য বা সেকেন্ডারি ডেটা হবে কোনটা, প্রকাশিত প্রতিবেদন। আর বাদ বাকি দেখো, পরোক্ষ অনুসন্ধান পদ্ধতি বলো, সাক্ষাৎকার পদ্ধতি বলো, জরিপ ডাক পদ্ধতি বলো, তো এগুলো প্রত্যেকটাই কি বলতো, প্রাথমিক ডেটা কালেকশনের পদ্ধতি। ঠিক আছে, তাহলে এই তোমাদের দুটো প্রশ্ন হয়ে গেল। বলছে নিচের কোনটি গুণগত তথ্য নয়, এখানেও দেখো 9 দিয়ে প্রশ্ন দিয়েছে। একটু আগে বললাম গুণগত তথ্য কোনগুলো, যে সমস্ত ডেটাগুলোকে আমরা নিউমেরিক ফর্মে বা সংখ্যায় প্রকাশিত করতে পারবো না সেগুলোকে কি হবে না, সেগুলো হবে গুণগত তথ্য বা কোয়ালিটেটিভ ডেটা। এখানে বলছে কোনটা গুণগত তথ্য নয়, গুণগত তথ্য নয় মানে তার মানে আমাকে কি খুঁজতে হবে, খুঁজতে হবে পরিমাণগত তথ্য। ঠিক আছে, আমাদের এখানে খুঁজে বের করতে হবে কোনটা পরিমাণগত তথ্য। দেখো ভালো মন্দ এটা কিন্তু একটা কি গুণগত তথ্য, ধনী দরিদ্র এটা কিন্তু গুণগত তথ্য। তাহলে ভালো মন্দ বলো বা ধনী দরিদ্র বলো, এই সমস্ত মানগুলো কি আমরা সংখ্যায় লিখে প্রকাশ করতে পারবো, পারবো না। তাই এগুলো কিন্তু সব কি গুণগত তথ্য, কিন্তু আমাদের বের করতে হবে কি কোনটা গুণগত তথ্য নয়। আচ্ছা, সফলতা বিফলতা এটা কিন্তু একটা গুণগত তথ্য, কিন্তু দেখো সমুদ্র জলের উষ্ণতা এটা তো আমরা সংখ্যায় প্রকাশ করতে পারবো, নিউমেরিক ফর্মে প্রকাশ করতে পারবো, তাই না। ধরো বললাম যে 37 ডিগ্রি 37.5 ডিগ্রি সি, ঠিক আছে, এটা টেম্পারেচার কোথায়, সমুদ্র জলের উষ্ণতা, তো এটা তো আমরা সংখ্যায় লিখতে পারলাম। তো এটা কি হবে উত্তর, এটা হবে উত্তর। এটা কিন্তু গুণগত তথ্য নয়, কিন্তু এটা কি তথ্য, এটা কিন্তু অবশ্যই কি হবে না, পরিমাণগত তথ্য হবে। ওকে, এটা পরিমাণগত তথ্য হবে। ঠিক আছে, 4 নম্বর প্রশ্ন আছে দেখো, বলছে শ্রেণী সংখ্যা নির্বাচনের সূত্রটি লেখো। ঠিক আছে, আমরা যখন অঙ্ক শিখেছিলাম তখন আমরা শ্রেণী সংখ্যা নির্বাচনের কিন্তু সূত্র জেনেছিলাম। আমাদের কিন্তু একটা শ্রেণী সংখ্যা নির্বাচন করতে হতো, সি এর মান বের করতে হতো। তো সি এর মানটা কি ছিল মনে করে দেখো, সি এর মানটা হবে 1 + 3.33 log n। ঠিক আছে, এই n মানে কি টোটাল পরিসংখ্যা ছিল, তাই না। তো এখানে উত্তর কি হবে, ডি হবে, সি = 1 + 3.33 log n। এটা কিন্তু কি, এটা কিন্তু শ্রেণী সংখ্যা নির্বাচনের সূত্র। 5 নম্বর প্রশ্ন আছে দেখো, বলছে যখন কোনো পরিসংখ্যা বিভাজনে প্রতিটি শ্রেণী ব্যবধানের দুই প্রান্তীয় মান পৃথক হয়, ঠিক আছে, দুই প্রান্তীয় মানটা কি হয়, পৃথক পৃথক হয়, তখন তাকে কি বলা হয়। আমরা দেখো যখন অঙ্ক করি তখন মনে করেছিল এরকম ডেটা ছিল না, 10 থেকে 20, তারপর ছিল 21 থেকে 30, তারপর ছিল তোমার হচ্ছে 31 থেকে 40। ঠিক আছে, এই যে যে মানগুলো, ঠিক আছে, এই মানগুলো কি, এখানে দেখো 20 আছে, আর এখানে শেষ হয়েছে কত, বা পরেরটাই শুরু হয়েছে কত, 21 দিয়ে। আবার এখানে দেখো 30 আছে, আবার এখানে শুরু হয়েছে কত, 31 দিয়ে। তো এটাকে কি বলছে, এখানে বলছে পরিসংখ্যা বিভাজনের প্রতিটি শ্রেণী ব্যবধানের দুই, এটা একটা শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধানের দুই প্রান্তীয় মান পৃথক পৃথক হয়, তখন তাকে কি বলা হয়। তখন তাহলে এর উপরে আমরা কি লিখতাম, এটা কি ক্লাস বাউন্ডারি লিখবো, না এটা কিন্তু ক্লাস বাউন্ডারি লেখা যাবে না। কেন ক্লাস বাউন্ডারি লেখা যাবে না, এখানে দেখো এখানে আছে 10, 10 থেকে 20, 20টা এখানে আবার 21 হয়েছে, এই 20টা এখানে 21 না হয়ে যদি 20টা 20 থাকতো তাহলে আমরা এখানে কি লিখতাম, ক্লাস বাউন্ডারি লিখতাম, কিন্তু এখানে ক্লাস বাউন্ডারি লেখা যাবে না। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় ক্লাস লিমিট। ঠিক আছে, এটাকে কি বলা হয়, এটাকে কিন্তু বলা হয় ক্লাস লিমিট। এই ক্লাস লিমিটের ক্ষেত্রে এটা হচ্ছে ছোট মান, এটা বড় মান, ছোট মানকে কি বলা হয়, লোয়ার ক্লাস লিমিট, আর বড় মানটাকে কি বলা হয়, আপার ক্লাস লিমিট বলা হয়। ঠিক আছে, মনে থাকবে। তাহলে এটার উত্তর কি হবে, শ্রেণী সীমা বা ক্লাস লিমিট। এখান দিয়েছে দেখো নিম্ন শ্রেণী সীমা, লোয়ার ক্লাস লিমিট কোনটা, এই 10 এর মানটা হচ্ছে নিম্ন শ্রেণী সীমা বা লোয়ার ক্লাস লিমিট, আর এই 20 মানটা কি হবে, আপার ক্লাস লিমিট। ওকে, এই ক্ষেত্রে দেখো একটা জিনিস দিয়েছে, তাহলে এটা তো উত্তর হলো না, এটা হলো শ্রেণী সীমা বা ক্লাস লিমিট বলছে এই টোটালটাকে। আর শ্রেণী সীমানা কখন হবে, যখন আমরা এরকম লিখবো 10 থেকে 20, 20টা এদিকে আসবে 20 থেকে 30। ঠিক আছে, তাহলে এই যে এটা শেষের মান আর পরেরটার শুরুর মান দুটো যখন এক হবে তখন কিন্তু কি হবে না, ক্লাস বাউন্ডারি হবে। আমরা যখন অঙ্ক করেছিলাম যদি ক্লাস লিমিট দেওয়া থাকতো এটাই কিন্তু প্রথমে ক্লাস বাউন্ডারিতে কনভার্ট করে নিতে হতো, তারপর আমরা বাদ বাকি অঙ্কগুলোকে সলভ করতাম, তাই না। দেখো 6 নম্বর প্রশ্ন বলেছে নিম্নের শ্রেণী ব্যবধানটির মধ্যবিন্দু নির্ণয় করো। ঠিক আছে, তাহলে এইগুলো কি, এটা একটা শ্রেণী ব্যবধান। ঠিক আছে, এই শ্রেণী ব্যবধানটা কি বের করতে বলেছে, মধ্যবিন্দু নির্ণয় করতে বলেছে। আমরা মধ্যবিন্দু কি দিয়ে বের করতাম, x লিখে বের করতাম, তাই না। তো এই যে এটা শ্রেণী ব্যবধান যেটা দিয়েছে এটা হচ্ছে 10, এটা হচ্ছে 20, এটা হচ্ছে কি নিম্ন শ্রেণীর সীমানা, আর এটা কি ঊর্ধ্ব শ্রেণীর সীমানা। ঠিক আছে, লোয়ার ক্লাস বাউন্ডারি, এটা হচ্ছে আপার ক্লাস বাউন্ডারি, বা এটা হচ্ছে লোয়ার ক্লাস লিমিট, এটা হচ্ছে আপার ক্লাস লিমিট। তো আমরা যখন মধ্যবিন্দু বের করব তখন কি করব, দুটোকে যোগ করব, দুটোকে যোগ করব আর 2 দিয়ে ভাগ করে দিব, এটাই হচ্ছে মধ্যবিন্দু নির্ণয় করার সূত্র।
তাহলে লোয়ার লিমিট আর আপার লিমিট এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে কি হবে, আমাদের কিন্তু মধ্যবিন্দুটা বেরিয়ে আসবে। তাহলে 30কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 15 হবে। তাহলে পরীক্ষাতে বলা যায় না এরকম ছোট্ট করে ডেটা দিয়ে দিবে আর বলবে যে এটার এই নির্ণয় করো। তো প্রত্যেকটা জিনিসই তোমরা কিন্তু ভালো করে দেখে যাবে। যেহেতু অনেকদিন পরে পরীক্ষা হচ্ছে তাই প্রেডিকশন করাটা একটু টাফ হয়ে যাচ্ছে, তাই তোমরা প্রিপারেশনটা এমন ভাবে নিয়ে যাও যে প্রশ্নে আসুক যেন তোমরা পারো। ঠিক আছে, আচ্ছা তাহলে এটার উত্তর কত হবে, 15। দেখো সি হবে এর উত্তর। 7 নম্বর প্রশ্নটা আছে, দেখো বলছে কোন পরিসংখ্যা বিভাজনের রাশি তথ্যের মানসমূহ একটি কেন্দ্রীয় মানের চারিদিকে বিস্তৃত হয়ে থাকে। বলছে কোন পরিসংখ্যা বিভাজনে রাশি তথ্যের মানসমূহ একটি কেন্দ্রীয় মানের চারিদিকে বিস্তৃত হয়ে থাকে। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এটাকে বলা হয় সেন্ট্রাল টেন্ডেন্সি, তোমরা সবাই জানো। এটার উত্তর হবে এ, সেন্ট্রাল টেন্ডেন্সি। কিন্তু এই সেন্ট্রাল টেন্ডেন্সি থেকে তোমাদের এই বছর দেখবে 1 থেকে 2টো প্রশ্ন থাকবেই থাকবে। ঠিক আছে, সেন্ট্রাল টেন্ডেন্সির মধ্যে 3টে জিনিস, একটা হচ্ছে মিন, মিডিয়ান আর হচ্ছে মোড। ঠিক আছে, তো সেন্ট্রাল টেন্ডেন্সি জিনিসটা কি একটু বুঝে নাও। এর বাংলা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। ধরো 30টা স্টুডেন্ট আছে, 30 জন স্টুডেন্ট আছে, ভূগোল পরীক্ষা দিয়েছে। কি পরীক্ষা দিয়েছে, ভূগোল পরীক্ষা দিয়েছে, জিওগ্রাফি পরীক্ষা দিয়েছে। 100-র মধ্যে পরীক্ষা হয়েছে। কেউ ধরো পেয়েছে 75, কেউ পেয়েছে 70, কেউ পেয়েছে 69, কেউ পেয়েছে 85, কেউ পেয়েছে 90, কেউ পেয়েছে 91, কেউ পেয়েছে ধরো আবার 90। ঠিক আছে, কেউ পেয়েছে 74, কেউ পেয়েছে 72, কেউ পেয়েছে 76, কেউ পেয়েছে 73। তো এরকম ভাবে কি 30 জন নাম্বার পেয়েছে। তো এই 30 জন নাম্বারের মধ্যে দেখা যাচ্ছে এই যে 75 যে নাম্বারটা পেয়েছে, এই যে 75-এর যে নাম্বারটা পেয়েছে, বাদ বাকি সবার নাম্বারটাই এই 75-এর আশেপাশে। কেউ 75 জায়গায় 76, 77, 78, কেউ 74, ঠিক আছে 72, 69 এরকম পেয়েছে। মোট কথা তাহলে এই 75 নাম্বারটা এমন একটা সংখ্যা যাকে কেন্দ্র করে বাদ বাকি সংখ্যাগুলো ঘিরে আছে। ঠিক আছে, বা বাদ বাকি নাম্বারগুলোর কেন্দ্রবিন্দু বা মধ্যবিন্দুতে আছে এই 75-এর সংখ্যাটা বা 75-এর নাম্বারটা। তাহলে এটাই হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি, মানে বাদ বাকি ডেটার মধ্যে যে ডেটাটা সেন্টারে থাকছে বা অন্য ডেটার ঠিক মাঝখানে অবস্থান করছে, বা যে ডেটাকে কেন্দ্র করে বাদ বাকি ডেটাগুলো তার আশেপাশের মানগুলো বিস্তার লাভ করছে, সেটাকে আমরা কি বলবো, সেন্ট্রাল টেন্ডেন্সি বলবো, বা এর বাংলা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। এই কেন্দ্রীয় প্রবণতা প্রকাশ করার 3টা ওয়ে আছে। একটা হচ্ছে হয় মিন, মিন মানে গড়, ঠিক আছে, একটা হচ্ছে মিন, একটা হচ্ছে মিডিয়ান, মিডিয়ান মানে হচ্ছে মধ্যমা, আর একটা হচ্ছে মোড। তোমাদের এই বছর পরীক্ষার জন্য এই মিন, মিডিয়ান, মোডের টোটাল কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। 8 নম্বর বলেছে, দেখো যে কোনো বন্টনের মধ্য সংখ্যায় মান গ্রহণের চলকের কোন মানের পুনরাবৃত্তি বা মানের উপস্থিতি সংখ্যাকে কি বলা হয়। ঠিক আছে, ধরো বললাম কেউ পেয়েছে 75, কেউ পেয়েছে 75 আবার, কেউ পেয়েছে 70, কেউ পেয়েছে আবার 75, ঠিক আছে, কেউ পেয়েছে 80। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে 75 যে ভূগোলের নাম্বারটা পেয়েছে, এই 75টা মোট কয়জন পেয়েছে, 3 জন পেয়েছে। তাহলে একটা নাম্বারই বারবার রিপিট হয়েছে বা একই মার্কস অনেকজন পেয়েছে। তো এটাকে আমরা কি বলবো, এটাকে কিন্তু আমরা বলবো ফ্রিকোয়েন্সি। তাহলে ফ্রিকোয়েন্সিটা আর কিছুই না, এই যে 75 নাম্বারটা কয়জন পেয়েছে, 3 জন পেয়েছে। তাহলে 3 যে সংখ্যাটা সেটাই কিন্তু কি হবে না, ফ্রিকোয়েন্সি হবে। বা আমরা যদি গ্রুপ ডেটার ক্ষেত্রে বলি, ধরো বললো 70 থেকে 80, এই 70 থেকে 80 কতজন পেয়েছে না, 5 জন পেয়েছে। তাহলে 70 থেকে 80-র মধ্যে যে সংখ্যাটা সেটা কয়বার রিপিট হয়েছে, 5 বার। ঠিক আছে, তো সেটাকে আমরা কি বলবো, ফ্রিকোয়েন্সি বলবো। ওকে, তাহলে 8 নম্বর প্রশ্ন উত্তর হয়ে গেল ফ্রিকোয়েন্সি। আচ্ছা মিন কি, মিডিয়ান কি, মোড কি, এগুলো আমি আলাদা আলাদা ভাবে কোশ্চেন রেখেছি, তখনই কিন্তু ডিসকাস করে দিব। ওকে, 9 নম্বর প্রশ্ন আছে, দেখো বলছে 10 জন ছাত্রের ভূগোলে প্রাপ্ত নম্বর দেওয়া হলো, এর ভিত্তিতে মিন মানে গড় নির্ণয় করো এবং রেঞ্জ নির্ণয় করো। পরীক্ষাতে কিন্তু এইভাবে দিতেই পারে, একটা ছোট্ট করে ডেটা দিয়ে দিল, যেগুলো ডেটাতে ক্যালকুলেটরের কোনো প্রয়োজন হবে না, মুখেই করা যাবে বা লিখে করা যাবে, সেরকম একটা ডেটা দিয়ে দিবে এবং তখন বলবে যে মিন নির্ণয় করো বা মোড নির্ণয় করো বা মিডিয়ান নির্ণয় করো। ঠিক আছে, এগুলো কিন্তু সব আনগ্রুপ ডেটা, এগুলোকে আমাদের গ্রুপ করার দরকার নেই। ঠিক আছে, তো কি করতে বলছে, মিন, মিন মানে হচ্ছে গড়। গড় নির্ণয় কিভাবে করি আমরা সবাই জানি, যোগ করে টোটাল নাম্বার দিয়ে ভাগ করতে হয়। আর তবুও বলে দিচ্ছি মিন নির্ণয়ের সূত্র আছে সাম এক্স বাই এন। ঠিক আছে, এই সাম এক্স মানে হচ্ছে এই সংখ্যাগুলোর যোগফল, আর এন মানে হচ্ছে এখানে মোট কয়টা সংখ্যা আছে, এখানে অঙ্কে বলেই দিয়েছে 10টা, তাহলে এন এর জায়গায় কি বসাবো, 10। আর এইগুলোকে তোমরা যোগ করে দেখবে এটা হবে 837 হবে। ঠিক আছে, যোগ করলে 837 হবে, এটাকে 10 দিয়ে ভাগ করলে কত হবে, 83.7 হবে। তাহলে আমরা যেটা পেলাম, মিন পেয়ে গেলাম কত, 83.7। আমাদের কিন্তু শুধু মিন বের করতে বলেনি, বলছি মিন বের করো তার সাথে সাথে রেঞ্জও বের করো। ঠিক আছে, তো মিন বের করতে গেলে আমরা মিনটা পেয়ে গেলাম 83.7। তো এখানে মিন দেখো প্রথমে কোথায় আছে অপশনগুলো, অপশন এ, বি। আচ্ছা 83.7 আছে, 837 আছে,
ঠিক আছে, নিচের দিকে কি আছে একবার দেখে নাও, 8.37 আছে, 83.7 আছে। ঠিক আছে, তাহলে এইখানে আমাদের হয় উত্তর হবে ডি, অথবা উত্তর কি হবে, উত্তর হবে তোমার হচ্ছে বি। ওকে, তাহলে আমাদের একটা জিনিস বুঝে নাও, হয় উত্তর হবে এ 83.7, অথবা এখানে আছে দেখো ডি 83.7। তাহলে মিনটা আমরা পেয়েছি, এরপর আমরা কি বের করবো, রেঞ্জ বের করবো। রেঞ্জ, রেঞ্জ মান হচ্ছে প্রসর। প্রসর মানে যখন যে ডেটা বা ভ্যালুগুলো দেওয়া থাকবে তার হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট, হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট করলে আমরা রেঞ্জ পেয়ে যাবো। তো এখানে এই মানের মধ্যে দেখো 90, 88, 82, 75, 88, 95, 82, 69, 91, 77। তো সবচেয়ে বেশি আছে কত, 95, সবচেয়ে বেশি আছে 95। ঠিক আছে, আচ্ছা সবচেয়ে ছোট সংখ্যা কত আছে, 90 হবে না, 88 হবে না, 82, 85, 88, আচ্ছা এদিকে 82, এদিকে থাকলো 77 আর 69, তাহলে 69, সবচেয়ে ছোট কত, 69। ঠিক আছে, তো এই দুটো বিয়োগ করলে কত হবে, 26 হবে। তাহলে রেঞ্জের ভ্যালু কত পেলাম, 26 পেলাম। ঠিক আছে, তাহলে মান কিন্তু আমাদের প্রশ্ন কি দিয়েছিল, মিন তার সাথে সাথে রেঞ্জ। তাহলে মিনটা কত পেয়েছিলাম, 83.7, আর রেঞ্জটা কত পেলাম, 26 পেলাম। তাহলে কোন অপশনে আছে, দেখো অপশন ডি তে আছে। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ কি ডি অপশনটা, আমি এটাকে উঠিয়ে দিচ্ছি, দেখো অপশন ডি তে আছে 83.7, এটা হচ্ছে মিন, আর 26 কি হলো, রেঞ্জ হলো। তাই এটার উত্তর হলো ডি। ঠিক আছে, তোমাদের পরীক্ষাতে এইভাবে কিন্তু ছোট্ট ডেটা দিয়ে ক্যালকুলেশন দিতেও পারে। 11 নম্বর প্রশ্ন আছে, দেখো বলছে নিম্নে প্রদত্ত রাশি তথ্যের মধ্যমা নির্ণয় করো। কি নির্ণয় করতে বলেছে, বলছে মধ্যমা নির্ণয় করো। মধ্যমা মানে হচ্ছে মিডিয়ান। ঠিক আছে, মধ্যমা মানে কি, মিডিয়ান। ঠিক আছে, মিডিয়ান মানে মনে রাখবো মাঝখানে। ঠিক আছে, ধরো একটা লাইনে মোট 11 জন ছাত্রকে দাঁড় করালাম, বললাম এর মধ্যে মাঝখানে কে আছে, তাহলে মাঝখানে এমন একটা সংখ্যা হবে যার এদিকেও থাকবে 5টা, এদিকেও থাকবে 5টা, তো সেই মাঝখানের ব্যক্তিটাই কি হয়ে যাবে, মধ্যমা। তো এই ডেটার ক্ষেত্রে মনে রাখবে, ডেটার ক্ষেত্রে যে ডেটাগুলো দেওয়া থাকে সেই ডেটাগুলোকে ওইভাবে মাঝখানে করে দিলে কিন্তু মধ্যমা পাবো না, ওই ডাটাকে অ্যারেঞ্জ করতে হবে, রিঅ্যারেঞ্জ করতে হবে, অর্থাৎ অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং অর্ডারে ওটাকে সাজাতে হবে, তারপর যেটা মাঝখানে থাকবে সেটা হচ্ছে মধ্যমা। ঠিক আছে, ধরো এখানে ডেটা দেওয়া আছে কতটা, এখানে ডেটা দেওয়া আছে 11 জন, তাহলে 11 জনকে আমরা সাজাবো। কিভাবে সাজাবো, ছোট থেকে বড় হতে পারে বা বড় থেকে ছোট হতে পারে, আমরা ছোট থেকে বড়র দিকে সাজাবো। এখানে দেখো বলছে সবচেয়ে ছোট সংখ্যা কত, সবচেয়ে ছোট সংখ্যা পাবো আমরা 77, তাহলে আমরা এখানে 77 লিখলাম। আচ্ছা 77 এর পরে কত পাবো, 79, 79 লিখলাম। 79 এর পরে কি পাবো, তাহলে এটাও হয়ে গেল, এটাও হয়ে গেল। এখানে দেখো 80 আছে, 80 লিখলাম। আচ্ছা আর একটা 80 আছে, 80 লিখলাম। 80 কি আরো আছে, এদিকে 80 আছে, 80 আর একটা লিখলাম। ঠিক আছে, তাহলে পরপর তিনটা কিন্তু 80 পেয়ে গেলাম। 80 পরে দেখো এখানে 82 আছে, এখানে লিখবো 82। ঠিক আছে, 82 পরে দেখো 85 কোথায় আছে, এখানে আছে 85, তাহলে 85। তারপর কত আছে দেখো 86, 86টা লিখবো এখানে, লিখলাম। 86 পরে কত আছে দেখো 90, 91, 96, তাহলে 90 একটা, 91 একটা, 96 একটা, তাহলে 90, 91 আর 96, তাহলে 11টা সংখ্যা। তাহলে এদিক থেকে প্রথমে তুমি 5টাকে বাদ দাও, 1 2 3 4 5, তাহলে এই 5টা সংখ্যাকে প্রথমে নিয়ে নাও, আর এদিকে পরে 5টা সংখ্যাকে নিয়ে নাও। মাঝখানে কোনটা থাকলো 82, এই 82টাই হয়ে গেল মধ্যমা। ঠিক আছে, তাহলে 82 সংখ্যাটাকে আমরা কি বলবো, মধ্যমা বলবো। তাহলে এটার উত্তর কি হবে, ডি। ঠিক আছে, কেউ আবার সমস্তগুলো যোগ করে 11 দিয়ে ভাগ করে দিও না, এটা কি হবে, সাজিয়ে নিয়ে যেটা মিডিলে থাকবে সেটাই হচ্ছে মধ্যমা। ওকে, আচ্ছা 11 নম্বর প্রশ্ন আছে, দেখো বলছে নিম্নে প্রদত্ত রাশি তথ্যের মাধ্যমে মোড নির্ণয় করো। এখানে দেখো মোড নির্ণয় করতে বলেছে। মোড কিভাবে নির্ণয় করব, এটা কিন্তু আনগ্রুপ ডেটা, গ্রুপ ডেটার কিন্তু একটা সূত্র আছে। তো মোড নির্ণয় করার সূত্র হচ্ছে, এখানে দেখো যে সংখ্যাগুলো আছে বা যে ভেরিয়েবল বা যে মানগুলো দেওয়া আছে, কোন মানটা বেশিবার রিপিট হয়েছে দেখে নাও। এই 80 সংখ্যাটা দেখো এখানে আছে একবার, 80 আছে এখানে একবার, 80 আছে এখানে, তাহলে 80 সংখ্যাটা মোট কতবার আছে না 3বার আছে, তাহলে 80 সংখ্যাটা মোট 3বার আছে। আর কোন সংখ্যা বেশি আছে দেখো, এদিকে দেখো আর কোন সংখ্যা কি বেশি আছে, 90, 91, 96, 77, 76, 75, বাদ বাকি কোনো সংখ্যা কিন্তু রিপিট হয়নি। তাহলে এই 80 সংখ্যাটা 3বার রিপিট হয়েছে, তাহলে যে সংখ্যাটা সবচেয়ে বেশিবার রিপিট হবে সেটাই কি হয়ে যাবে বলতো, সেটাই হয়ে যাবে মোড হয়ে যাবে। তাহলে এর মোড কত হলো, এর মোড হয়ে গেল কিন্তু 80। ঠিক আছে, তাহলে এর মোড কত হলো না 80 হলো। আর মিডিয়ান কত পেলাম আগের অঙ্কে, মিডিয়ান ছিল কিন্তু তোমার হচ্ছে 82, তাই না। আচ্ছা চলো 12 নম্বর প্রশ্ন, বলছে নিম্নে প্রদত্ত সূত্রটির মাধ্যমে কি নির্ণয় করা যায়। এখানে একটা সূত্র দিয়েছে দেখো, বলছে এল প্লাস এখানে n/2 মাইনাস এফ ডিভাইডেড বাই এফ এম ইন্টু আই
মনে করে দেখো এটা কিসের সূত্র, এল দিয়ে শুরু ছিল, এল প্লাস, ঠিক আছে, এটা কিন্তু সূত্র হবে মিডিয়ানের সূত্র। ওকে, এটা কিন্তু কিসের সূত্র হবে, মিডিয়ানের সূত্র হবে। ওকে, রেঞ্জের হবে না, মোডের হবে না, এটা হচ্ছে মিডিয়ান। তো এই যে সূত্রটা, এটা কি গ্রুপ ডেটা না আনগ্রুপ ডেটা, এটা কিন্তু গ্রুপ ডেটা। তো পরীক্ষাতে কিন্তু মিডিয়ান নির্ণয় করতে দিবে না গ্রুপ ডেটা দিয়ে, ঠিক আছে, জাস্ট যদি খুব বেশি চাই কি চাইবে, একটা এরকম সূত্রটাই চেয়ে বসবে যে এটা কার সূত্র বা নিচের কোন সূত্রটা মিডিয়ান নির্ণয় সূত্র। ওকে, আচ্ছা রেঞ্জ কিভাবে বললাম, যে হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট, সেটা হচ্ছে রেঞ্জ। ঠিক আছে, মিনের ক্ষেত্রে কি বললাম, মিন যদি গ্রুপ ডেটা হয়, দেখে নাও, আমরা যদি গ্রুপ ডেটা দিয়ে মিন বের করতে দেয়, গ্রুপ ডেটা দিয়ে মিন বের করতে দিলে তার সূত্র হয় সাম এফ বাই এন। এন মানে হচ্ছে টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, এই এক্স বের করতে হয়, এক্স মানে মিড পয়েন্ট বা মধ্যবিন্দু বের করে নিতে হয়, তার সাথে কি করতে হয়, ফ্রিকোয়েন্সিটাকে গুণ করে দিয়ে সেটাকে যোগ করতে হয়। যোগফলটাকে আমরা যখন টোটাল এন দিয়ে ভাগ করে দিব বা টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি দিয়ে ভাগ করব, তখন আমরা কি পেয়ে যাব না, মিন পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এটার তো উত্তর হলো বি। রেঞ্জ কি সেটা বুঝালাম, বাকি থাকলো কি মোড। মোড নির্ণয় কিভাবে করে আমি পরে সেটা বলে দিচ্ছি। 13 নম্বর প্রশ্ন আছে, দেখো, পাশাপাশি সংলগ্ন কতগুলি আয়তক্ষেত্র যাদের ক্ষেত্রফল অনুরূপ শ্রেণী সংখ্যার সমানুপাতিক তাকে কি বলা হয়। ঠিক আছে, তাহলে কি বলছে, পাশাপাশি সংলগ্ন কতগুলো আয়তক্ষেত্র, ধরো এরকম আমরা ছবি এঁকেছিলাম, ঠিক আছে, ধরো পাশাপাশি এগুলো এরকম আয়তক্ষেত্রের মধ্যে আছে, কিন্তু পাশাপাশি আছে। ওকে, তো এরকম পাশাপাশি আয়তক্ষেত্র আছে, অনেকগুলো আয়তক্ষেত্র পাশাপাশি। ঠিক আছে, তো এটাকে কি বলা হয়, এটাকে কি বার গ্রাফ বলা হয় না, বার গ্রাফ কিন্তু এরকম না। বার গ্রাফটা কিরকম হয় মনে করে দেখো, বার গ্রাফ হয় এরকম, এখানে থাকলো, এখানে গ্যাপ, এখানে গ্যাপ, তারপর এখানে থাকলো, আবার এখানে গ্যাপ, এরকম থাকলো, আবার গ্যাপ, এরকম থাকলো, তার মানে মাঝে কি থাকে, একটা বারের সাথে আর একটা গ্যাপ থাকে, সেটা হচ্ছে বার গ্রাফ। তো বার গ্রাফ আর হিস্টোগ্রামের মধ্যে এটাই হচ্ছে ডিফারেন্স। এটার উত্তর হবে কি, এটার উত্তর হবে হিস্টোরিগ্রাম না হিস্টোগ্রাম, এটার কিন্তু উত্তর হবে হিস্টোগ্রাম, হিস্টোরি না, এটাও হবে না, এটাও হবে না। নিচে সি নম্বর আছে হিস্টোগ্রাম বা আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রের সাথে কি হয় বলতো, প্রত্যেকটা স্তম্ভগুলো কি হবে, একটার সাথে আরেকটা গায়ে গায়ে লেগে থাকে। ঠিক আছে, আর বার গ্রাফের ক্ষেত্রে কি হয়, দুটোর মধ্যে গ্যাপ থাকে। ওকে, এটাই হচ্ছে ডিফারেন্স। তাহলে এটার উত্তর কি হলো, সি হিস্টোগ্রাম। হিস্টোরিগ্রাম কিন্তু না, অপশনে কিন্তু এরকম ভাবে কনফিউশন করতে পারে। ওকে, 14 নম্বর প্রশ্ন আছে, দেখো, বলছে যখন চলকের বন্টন ক্রমযৌগিক পরিসংখ্যা দিয়ে অঙ্কিত চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়, তখন তাকে কি বলা হয়। ক্রমযৌগিক পরিসংখ্যা ভালো করে মনে করে দেখো, ছবিটা এরকম হয়। ক্রমযৌগিক পরিসংখ্যা দুটো থাকে, একটা নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যা, একটা উচ্চতর ক্রমযৌগিক পরিসংখ্যা। ধরো এটা হচ্ছে নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যা, এরকম নিচের দিক থেকে উপর দিকে বাড়তে থাকে, আর উচ্চতর মানে উপর দিক থেকে আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে। আর এই দুটো যখন একসাথে দেখানো হয় তখন সেটাকে বলা হয় ওজাইভ বলা হয়। ওজাইভ বা এটাকে বলছে ক্রমযৌগিক পরিসংখ্যা বা যোজিত পরিসংখ্যা, বা এটাকে কি বলছে, ওজাইভ কার্ভ বলা হচ্ছে। মনে থাকবে এটাকে কি বলা হচ্ছে, ওজাইভ কার্ভ। তবে মনে রাখবে এগুলো একটার সাথে আরেকটা পয়েন্ট কিন্তু হাত দিয়ে ফ্রি হ্যান্ডে যোগ করতে হয়, স্ট্রেট লাইনে কিন্তু হয় না। তাহলে এটাকে কি বলছে, এটাকে বলছে ওজাইভ বা ওজাইভ কার্ভ, যোজিত পরিসংখ্যা, এটা হচ্ছে বাংলা। ওকে, চলো 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্ন আছে, দেখো, বলছে কোন রাশি তথ্যকে যদি মানের ঊর্ধ্বক্রমে অথবা অধক্রমে সাজানো হয় তবে এর ঠিক মধ্যবর্তী স্থানে অবস্থিত মানটাকে কি বলা হয়। একটু আগে যেটা বললাম, এটাকে ধরো ছোট থেকে বড়র দিকে অথবা বড় থেকে ছোটর দিকে সাজালাম, তাহলে ঠিক তার মাঝে যেটা অংশ থাকবে সেই মাঝেরটাকে কি বলা হয়, মাঝেরটাকে বলা হয় মিডিয়ান বলা হয়। মাঝেরটাকে কি বলা হয় বলতো, মাঝেরটাকে মিডিয়ান বা মধ্যমা বলা হয়। এটার উত্তর হবে বি, মিডিয়ান। ঠিক আছে, তাহলে 15টা প্রশ্ন কিন্তু তোমাদের হয়ে গেল। 16 নম্বর প্রশ্ন, চলো। 16 নম্বর বলছে রাশিবিজ্ঞানের কোন বিষয় সম্বন্ধে প্রাপ্ত তথ্যকে সংক্ষিপ্তকরণের জন্য ওই তথ্যকে একই নির্দিষ্ট পার্থক্য বিশিষ্ট কতগুলি ভাগে ভাগ করা হয়, এরকম এক একটি ভাগকে কি বলা হয়। ঠিক আছে, ধরো এই যে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, এই যে আমরা ভাগগুলো করলাম, এই এক একটা ভাগকে কি বলা হয়, এই এক একটা ভাগকে কি বলা হয়, এই এক একটা ভাগকে কি বলা হয়। অপশনে কি কি আছে দেখে নাও। অপশনে বলছে শ্রেণী সীমা, অপশনে বলছে শ্রেণী সীমানা, অপশনে বলছে শ্রেণী ব্যবধান, অপশনে বলছে শ্রেণী। তাহলে এগুলোকে কি বলা হয় এক একটাকে, এগুলো কিন্তু এক একটাকে বলা হয় শ্রেণী বলা হয়। ওকে, তো এটার উত্তর কি হবে, উত্তর হবে শ্রেণী। দেখো ডি নম্বর অপশন আছে শ্রেণী, তাহলে এটার উত্তর হবে শ্রেণী। ওকে, ক্লিয়ার। তাহলে কত নম্বর প্রশ্ন হলো আমাদের, 16 নম্বর হলো। চলো 17 নম্বর প্রশ্ন কি আছে, দেখো 17 নম্বর বলছে কোন শ্রেণীর উচ্চ সীমা ও নিম্ন সীমার পার্থক্য কি কি বলা হয়। তাহলে উচ্চ সীমা আর নিম্ন সীমার পার্থক্য, কোন একটা শ্রেণী, ধরো এখানে বললাম 10 থেকে 20, 20 থেকে 30, এগুলো এক একটা কি
শ্রেণী আছে, হ্যাঁ 30 থেকে 40, এটা একটা শ্রেণী, এটা একটা শ্রেণী, এটা একটা শ্রেণী। তো এই যে শ্রেণীর মধ্যে দেখো উচ্চ সীমা নিম্ন সীমার মধ্যে ডিফারেন্স আছে, এটা ডিফারেন্স, এটা ডিফারেন্স, এটা ডিফারেন্স, প্রত্যেকটাই কত করে আছে না 10 করে ডিফারেন্স আছে। তো এই ডিফারেন্সটাকে কি বলা হয়, এই ডিফারেন্সটাকে বলা হয় শ্রেণী ব্যবধান। ঠিক আছে, এই ডিফারেন্সটাকে কি বলা হয় না শ্রেণী ব্যবধান বলা হয়। ওকে, তাহলে এইগুলোকে এক একটা কি ক্লাস বলছে বা শ্রেণী বলছে, আর তার মধ্যে উচ্চ আর লোয়ারের মধ্যে যে ডিফারেন্সটাকে কি বলবো আমরা শ্রেণী ব্যবধান বলবো। ক্লিয়ার? 18 নম্বর প্রশ্ন আছে দেখো, বলছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এর ধারণা সর্বপ্রথম কে দেন? স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ধারণা কিন্তু সর্বপ্রথম দিয়েছিলেন কার্ল পিয়ারসন। ঠিক আছে, কে দিয়েছিলেন না কার্ল পিয়ারসন দিয়েছিলেন। ঠিক আছে, আর প্রশান্ত চন্দ্র মহলানবিশ ইনাকে কি বলা হয় না ভারতের স্ট্যাটিস্টিক্সের জনক বলা হয়, বা ভারতের রাশিবিজ্ঞানের জনক কাকে বলা হয় না প্রশান্ত চন্দ্র মহলানবিশকে বলা হয়। ওকে, 19 নম্বর প্রশ্ন আছে দেখো, হিস্টোগ্রাম। হিস্টোগ্রামের মাধ্যমে সহজে নির্ণয় করা যায় কি? ঠিক আছে, তো হিস্টোগ্রামের সাহায্যে আমরা কি নির্ণয় করব? মিন কি নির্ণয় করা যাবে, না মিডিয়ান, না মোড, না অল অফ দ্য অ্যাবাভ? সবগুলোকে তো প্রথমে দেখানো যায় না, মিনকে দেখানো যায় না, মিডিয়ানকেও দেখানো যায় না, শুধুমাত্র মোডকে দেখানো যায়। ঠিক আছে, তাহলে হিস্টোগ্রামের মাধ্যমে কি দেখানো হয় না হিস্টোগ্রামের মাধ্যমে কিন্তু শুধুমাত্র মোডকে দেখানো হয়। ঠিক আছে, দেখো 20 নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে, বলছে কাকে ভারতের রাশিবিজ্ঞানের জনক বলা হয়? তাহলে ভারতের রাশিবিজ্ঞানের কাকে জনক বলা হয় একটু আগে বললাম, সেটা হবে প্রশান্ত চন্দ্র মহলানবিশকে কিন্তু বলা হয় ভারতের রাশিবিজ্ঞানের জনক। ওকে, এখানে দেখা আছে অমর্ত্য সেন। অমর্ত্য সেন 1998 সালে কিন্তু তিনি ইকোনমিক্সে বা অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে, এবং অভিজিৎ মুখার্জি তিনিও কিন্তু 2019 সালে তিনিও কিন্তু অর্থনৈতিক বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছিলেন, এবং জন্মসূত্রে দুজনাই কিন্তু কি বাঙালি। ওকে, এটাই কিন্তু আমাদের জাস্ট একটা প্রাউড ফিল করতে হয় এটা নিয়ে। 21 নম্বর প্রশ্ন আছে দেখো, বলছে নিচের কোনটি গুণবাচক তথ্য? গুণবাচক তথ্য তাদের কি বলে, যারা কি করে না যারা তোমার হচ্ছে তথ্যগুলোকে নিউমেরিক ফর্মে রূপান্তরিত করতে পারে না, শুধুমাত্র প্রকাশ করে স্টেটমেন্টে বা কথায় বা বিবৃতির মাধ্যমে প্রকাশ করে, সেগুলোকে বলা হয় গুণবাচক তথ্য। যেমন নাম, বর্ণ, জাতি, এগুলো কি সংখ্যায় রূপান্তর করা যায় বা সংখ্যা আকারে লেখা যায়? যায় না। তো এটাকে আমরা কি বলবো গুণবাচক তথ্য বলবো। তাই উত্তর হবে ডি, সবকটাই হচ্ছে গুণবাচক তথ্য। ওকে, 22 নম্বর প্রশ্ন আছে দেখো, যে ফাদার অফ ভাইটাল স্ট্যাটিস্টিক্স কাকে বলা হয়? ঠিক আছে, তো ফাদার অফ ভাইটাল স্ট্যাটিস্টিক্স কিন্তু বলা হয় ক্যাপ্টেন জন গ্রাউন্ডকে কিন্তু বলা হয় ফাদার অফ ভাইটাল স্ট্যাটিস্টিক্স। ওকে, 23 নম্বর প্রশ্ন, নিচের কোনটির ব্যবহারিক গুরুত্ব অধিক? এখানে দেখো বলেছে মিডিয়ান, মিন, মোড, না অল অফ দ্য অ্যাবভ। ধরো এই মিন, মিডিয়ান, মোড প্রত্যেকটা কিন্তু গড়। ঠিক আছে, প্রত্যেকটাই গড়, কিন্তু আমরা কোন গড়টাকে বেশি ইউজ করি, কোনটা সহজে বের করি, সেটা হচ্ছে মিনটাকে বের করি। ঠিক আছে, মিন বের করতে সুবিধা হয়, সবগুলোকে যোগ করে টোটাল নাম্বার দিয়ে ভাগ করে দিলে কি হয়ে যাবে মিন হয়ে যাবে। আর যদি মিডিয়ান বের করতে বলে তাহলে পরপর সাজাতে হবে ছোট থেকে বড়, তার মাঝে কি আছে সেটা দেখতে হবে। ঠিক আছে, আর মোডের ক্ষেত্রে কি বলেছে, যে সংখ্যাটি সবচেয়ে বেশি বার রিপিট হয়েছে সেটা কি হয় না মোড হয়, কিন্তু অ্যাকচুয়াল যেটা গড়, অ্যাকচুয়াল যেটা অ্যাভারেজ বোঝায়, সেই অ্যাভারেজটা কিন্তু আমরা মিন থেকেই পাই। যেটা সূত্র কি, সাম এক্স বাই এন, এটা হচ্ছে আনগ্রুপ ডেটা, আর গ্রুপ ডেটাতে কি ছিল সাম এফ এক্স বাই এন। ঠিক আছে, এটার মাধ্যমে কিন্তু আমরা সঠিক তথ্যটা অ্যাভারেজের ক্ষেত্রে পেয়ে থাকি। ওকে, 24 নম্বর প্রশ্ন আছে দেখো, কোন রাশি তত্ত্বের মধ্যে সবচেয়ে বেশি যে সংখ্যাটির বা যে রাশিটির পুনরাবৃত্তি ঘটে তাকে কি বলা হয়? ঠিক আছে, তাহলে অনেকগুলো রাশি তত্ত্ব দেওয়া আছে, তার মধ্যে যেটা বারবার রিপিট হচ্ছে, বারবার যেটা রিপিট হচ্ছে সেটাকে কি বলবো মিন, না মিডিয়ান, না মোড? যেটা বারবার রিপিট হয় সেটাকে কি বললাম, সেটাকে কিন্তু বলা হয় মোড বলা হয়। ওকে, 25 নম্বর প্রশ্ন আছে দেখো, বলছে কোন রাশি তত্ত্বের প্রকৃত মধ্যবিন্দুটি জানার জন্য ব্যবহার করা হয়? ঠিক আছে, বলছে কোন রাশি তত্ত্বের প্রকৃত মধ্যবিন্দুটি জানার জন্য কি ব্যবহার করা হয়? ধরো 11টা রাশি তত্ত্ব আছে, এরকম ভাবে আমি ভাগ করে দিলাম। ঠিক আছে, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, তাহলে এর মাঝে কোনটা আছে? এদিকে চলে গেল 5টা, এদিকে চলে গেল 5টা, তাহলে মাঝে হচ্ছে এটা। তো এটা জানার জন্য আমরা কি ব্যবহার করি, এইভাবে আমরা কি নির্ণয় করি, ছোট থেকে বড় বা বড় থেকে ছোট, এটা হচ্ছে মিডিয়ান। তাই এটার উত্তর কি হবে, মিডিয়ান হবে এর সঠিক উত্তর। ওকে, চলো 26 নম্বর। 26 নম্বর বলেছে দেখো, স্যার ফ্রান্সিস গ্যালটন সর্বপ্রথম কোন শব্দটি ব্যবহার করেন? মিন, না মিডিয়ান, না মোড? এগুলো একটাও হবে না, এটার উত্তর হবে রিগ্রেশন। তিনি কিন্তু সর্বপ্রথম এই রিগ্রেশন শব্দটা ব্যবহার করেছিলেন। ওকে, 27 নম্বর প্রশ্ন আছে দেখো, বলছে হিস্টোগ্রামে এক্স অক্ষ বরাবর কি দেখানো হয়? হিস্টোগ্রাম তো আমরা এরকম ভাবে আঁকি, তাই না? সবসময় এই সাইডটা হয় এক্স অক্ষ, আর উপর দিকে কি হয় বলতো ওয়াই অক্ষ হয়। তো এই ক্ষেত্রে আমরা এরকম করে আঁকি, তাই না? এরকম করে আমরা হিস্টোগ্রাম গুলো এঁকে থাকি, এরকম করে আঁকি। তো নিচে কি দেখা গেলো 10 থেকে 20,
20 থেকে তারপর 30, 30 থেকে 40, এগুলো কি ডেটা দেখায়? এগুলোকে আমরা দেখাই ক্লাস বাউন্ডারি। এগুলোকে কি দেখানো হয়? না, এগুলোকে দেখানো হয় ক্লাস বাউন্ডারি। ওকে, তাই এটার উত্তর কি হবে? ক্লাস বাউন্ডারি, মানে সি হবে সঠিক উত্তর। 28 নম্বর প্রশ্ন হচ্ছে দেখো, কোন প্রকার মিনের ব্যবহার সবচেয়ে বেশি? মনে রাখবে মিন কিন্তু আবার 3 প্রকার। আমরা যে মিন বের করলাম, বললাম না যে সাম এক্স বাই এন, এটা হচ্ছে আনগ্রুপ ডেটার মিন। আর গ্রুপ ডেটাতে কি হয়? সাম এফ এক্স বাই এন। ঠিক আছে, এটা আমরা ইউজ করি। তো এই মিনের কিন্তু আবার 3টা সূত্র আছে, মানে 3টা ধরন আছে। একটা হারমোনিক মিন, একটা জিওমেট্রিক মিন, আর হচ্ছে অ্যারিথমেটিক মিন। তো সবচেয়ে বেশি যেটা ইউজ করি আমরা, সেটা হচ্ছে অ্যারিথমেটিক মিন। অ্যারিথমেটিক মিনটাকে আমরা কিন্তু স্ট্যাটিস্টিক্সে বা ক্যালকুলেশনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইউজ করে থাকি। ওকে, 29 নম্বর প্রশ্ন হচ্ছে দেখো, বলছে কোন ধরনের রাশি থাকলে মোড নির্ণয় করা যায় না? তো মোড নির্ণয় করতে গেলে বলছে ধনাত্মক রাশি না ঋণাত্মক রাশি, না ধনাত্মক ও ঋণাত্মক, না কোনোটি নয়। মনে রাখবে ধনাত্মক ও ঋণাত্মক রাশি যদি থাকে তাহলে কিন্তু মোডটাকে নির্ণয় করা যায় না। তাহলে এটার উত্তর কি হবে? উত্তর হবে সি। 30 নম্বর প্রশ্ন আছে দেখো, বলছে ঊর্ধ্বক্রম বা অধক্রম অনুযায়ী কোন রাশি সমূহকে সাজালে প্রাপ্ত মধ্যবর্তী মানকে কি বলা হয়? একই জিনিস, ঊর্ধ্বক্রম করলাম বা অধক্রম করলাম, মাঝে যেটাকে আছে সেটাকে আমরা কি বলবো? মাঝেটাকে সবসময় বলবো মেডিয়ান। ঠিক আছে, দেখো 31 নম্বর প্রশ্নটা আছে, তথ্য সমূহের, এটা তথ্য হবে, তথ্য সমূহের সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের বিয়োগফলকে কি বলা হয়? অর্থাৎ হাইয়েস্ট আর লোয়েস্ট এর মধ্যে যে ডিফারেন্সটাকে কি বলবো আমরা? ডিফারেন্সটাকে বলবো রেঞ্জ। ঠিক আছে, এটার উত্তর কি হবে? রেঞ্জ হবে উত্তর। 32 নম্বর আছে দেখো, র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্টের প্রবর্তন কে করেন? ঠিক আছে, র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট। ঠিক আছে, এটার উত্তর কত হবে? উত্তর হবে চার্লস এডওয়ার্ড স্পিয়ারসন। ঠিক আছে, তাহলে এটার উত্তর কি হবে? ডি হবে, চার্লস এডওয়ার্ড স্পিয়ারসন। ওকে, আচ্ছা 33 নম্বর প্রশ্ন আছে দেখো, জেসি উইভার কোন ধারণা প্রবর্তন করেন? এই জেসি উইভার 1954 সালে কিন্তু তোমার হচ্ছে ক্রপ কম্বিনেশনের সূত্র দিয়েছিলেন। ঠিক আছে, তাহলে ক্রপ কম্বিনেশনের সূত্র কে দিয়েছিলেন? জেসি উইভার। কত সালে? 1954 সালে। ঠিক আছে, এটা সূত্র কি ছিল? সাম ডি স্কয়ার বাই এন ছিল এর সূত্র। ঠিক আছে, 34 নম্বর আছে দেখো, কোন পদ্ধতির সাহায্যে র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট নির্ণয় করা হয়? ঠিক আছে, এটার উত্তর হবে কার্ল পিয়ারসনের পদ্ধতি অনুসারে। 34 এর উত্তর হবে এ। 35 নম্বর আছে দেখো, রাশি তথ্যমালার কোন ছোট বা বড় মানের দ্বারা কোনটি প্রভাবিত হয় না? ঠিক আছে, মান ছোট হোক বা বড় হোক এর দ্বারা কিন্তু কোনটা প্রভাবিত হয় না? এটার উত্তর হবে মিডিয়ান। ঠিক আছে, মিডিয়ান হবে এর সঠিক উত্তর। 36 নম্বর আছে দেখো, বলছে কার সাপেক্ষে মিন ডেভিয়েশন নির্ণয় করা হয়? অর্থাৎ এমডি, এমডি কার সাপেক্ষে নির্ণয় করা হয়? বলছে মিন, মিডিয়ান, মোড না অল অফ দা অ্যাবভ? এটার উত্তর হবে সবগুলোই। মিন ডেভিয়েশন কিন্তু মিন বলো, মিডিয়ান বলো, মোড বলো, সবগুলোর সাহায্যে কিন্তু নির্ণয় করা হয়ে থাকে মিন ডেভিয়েশন। ওকে, 37 নম্বর আছে দেখো, বলছে ইন পজিটিভ স্কিউড ডিস্ট্রিবিউশন। এখানে কিন্তু 3টা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, 37, 38 আর হচ্ছে 39। ঠিক আছে, বলছে পজিটিভ স্কিউড এর ক্ষেত্রে, ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কি হয়? মিন গ্রেটার দেন মিডিয়ান না গ্রেটার দেন মোড? ঠিক আছে, না মোড, মিন ইজুকাল টু মিডিয়ান ইজুকাল টু মোড, কোনটা হবে? এই ক্ষেত্রে মনে রাখবে যখন পজিটিভ বলবে তখন সবচেয়ে বড় হবে মিন, মিন গ্রেটার দেন মিডিয়ান গ্রেটার দেন মোড, তাহলে সবচেয়ে ছোট হবে মোড আর সবচেয়ে বড় হবে কি? মিন। এটা কিন্তু এর উত্তর কখন? যখন পজিটিভ বলবে। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। এখানে পরপর 3টা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, যে পজিটিভের ক্ষেত্রে কি হয়, নেগেটিভের ক্ষেত্রে কি হয়, আর নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কি হয়। ওকে, 38 নম্বর প্রশ্ন আছে দেখো, 38 নম্বর প্রশ্ন আছে দেখো, ইন নেগেটিভলি স্কিউড ডিস্ট্রিবিউশন, এই ক্ষেত্রে কি হয়? এই ক্ষেত্রে কিন্তু মোড সবচেয়ে বড় হয়। ঠিক আছে, তার মানে মোড গ্রেটার দেন মিডিয়ান গ্রেটার দেন মিন। ঠিক আছে, তো নেগেটিভিটির ক্ষেত্রে মোড হয় সবচেয়ে বড় আর সবচেয়ে বড় ছোট হয় হচ্ছে মিন। ঠিক আছে, 39 নম্বর প্রশ্ন আছে দেখো, 39 নম্বর প্রশ্ন আছে, বলছে ইন নর্মাল ডিস্ট্রিবিউশন, নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মনে রাখবে মিন ইজুকাল টু মিডিয়ান ইজুকাল টু মোড, অর্থাৎ 3টা মানে কি হয় বলতো? ইকুয়াল হয়, সমান সমান হয়। মানে যেটা মিনের ভ্যালু সেটাই মিডিয়ানের ভ্যালু, সেটা হচ্ছে মোডের ভ্যালু, 3টাই কিন্তু সমান হবে। কখন? যখন নর্মাল ডিস্ট্রিবিউশনের কথা বলবে। ওকে, 40 নম্বর যে প্রশ্নটা আছে, বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। তো সেন্ট্রাল টেন্ডেন্সির মধ্যে 3টা জিনিস থাকে, মিন, মিডিয়ান আর মোড। ঠিক আছে, তাহলে এখানে নট বলেছে, তাহলে নট কোনটা হবে? রেঞ্জ হবে উত্তর। ঠিক আছে, রেঞ্জ কিন্তু একটা ডিসপারশনের উদাহরণ। 41 নম্বর প্রশ্ন আছে দেখো, বলছে দ্য মোস্ট কমন অ্যাভারেজ ইউজড ইন জিওগ্রাফি ফর কন্টিনিউয়াস ডেটা। কন্টিনিউয়াস ডেটা দিয়ে আমরা কি বের করি? বলছে মিন, মিডিয়ান না মোড না অ্যারিথমেটিক মিন না হারমোনিক মিন? কন্টিনিউয়াস ডেটা দিয়ে বলছে, কন্টিনিউয়াস ডেটার ক্ষেত্রে এটার উত্তর হবে অ্যারিথমেটিক মিন হবে এর সঠিক উত্তর। ওকে, 42 নম্বর প্রশ্ন আছে দেখো,
ইফ এ ডেটা সেট হ্যাজ ম্যাক্সিমাম ভ্যালুস হুইচ অ্যাভারেজ ইজ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, যখন ডেটা সেটের ভ্যালুসটা ম্যাক্সিমাম থাকবে, অনেক বড় বড় ডেটা থাকবে, সংখ্যার মানটা অনেক বেশি বেশি থাকবে, তখন আমরা কি বের করব, মিন না মিডিয়ান না মোড। এই ক্ষেত্রে মনে রাখবে এটা কিন্তু সবচেয়ে তখন সুবিধা হবে মিডিয়ান বের করা। ওকে, তাহলে বড় বড় সংখ্যা আছে অনেকগুলো, বড় বড় অনেকগুলো সংখ্যা আছে, এই সংখ্যাগুলোকে আমরা কি বের করব, অ্যাভারেজ বের করব, তখন ওটাকে আমরা অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অনুসারে সাজাবো আর মাঝেরটা পেয়ে যাবো। তো তাই বলছি মিডিয়ানটা কিন্তু বের করা তখন সহজ হবে। ওকে, আচ্ছা 43 নম্বর প্রশ্ন দিয়েছি দেখো, রেঞ্জ ইজ ক্যালকুলেটেড অ্যাজ, রেঞ্জ কিভাবে বের করব, বলছে লোয়েস্ট ভ্যালু থেকে হাইস্ট ভ্যালু বিয়োগ করলে হবে কি, না হবে না, হাইস্ট থেকে লোয়েস্টটাকে ভ্যালু বিয়োগ করতে হবে, হাইস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু, সেটাকে আমরা কি বলবো, না রেঞ্জ বলবো। ওকে, 44 নম্বর আছে দেখো, বলছে দা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ এ মেজার্স অফ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কোন মেজার্স এর মধ্যে পড়ে, বলছে সেন্ট্রাল টেন্ডেন্সির মধ্যে কি পড়ে, না স্কিউনেস, ডিসপারশন না কোরিলেশন। এখানে দেখো ডিসপারশন কিন্তু দুই ধরনের ডিসপারশন আছে, ডিসপারশন থেকে তোমাদের প্রশ্ন দিতে পারে, একটা হচ্ছে অ্যাবসলিউট ডিসপারশন, এটার মধ্যে আছে রেঞ্জ, মিন ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভেরিয়েন্স, কোয়ার্টাইল ডেভিয়েশন। আর রিলেটিভ ডিসপারশন আছে, সেটার ক্ষেত্রে দেখো কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, তারপর তোমার হচ্ছে কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ, কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন, ঠিক আছে, কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন। তো এই ক্ষেত্রে কি বলেছে দেখো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তাহলে কোথায় আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটা আছে, অ্যাবসলিউট ডিসপারশন কিন্তু এখানে ওই ভাগটা দেয়নি, জাস্ট ডিসপারশন বলেছে, তাহলে উত্তর কি হবে, ডিসপারশন হবে এর সঠিক উত্তর। ওকে, 45 নম্বর প্রশ্ন আছে দেখো, বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ মেজার্স অফ রিলেটিভ ডিসপারশন, একটু আগে দেখো বলেছে রিলেটিভ, এইগুলো হচ্ছে সব রিলেটিভ ডিসপারশন। ওকে, এর মধ্যে কোনটা হবে, ভেরিয়েন্স না স্ট্যান্ডার্ড ডেভিয়েশন না কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন না রেঞ্জ। ঠিক আছে, এখানে দেখো কি বলেছে ভেরিয়েন্স, এখানে দেখো ভেরিয়েন্সটা কি আছে, নাই, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন আছে, এখানে দেখো কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, সি হবে সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে কি উত্তর হবে, সি হবে এর সঠিক উত্তর। 46 নম্বর প্রশ্ন আছে দেখো, বলছে তার সিম্বল, এই সিম্বলটাকে দিয়ে কি বোঝাচ্ছে, আমরা এটা কি জানি সিগমা বলি, বা অনেকে আমরা সিগমা বলে থাকি, বাট এটা সামেশন, এটা সঠিক উচ্চারণ কি সামেশন, এটা উত্তর হবে সামেশন, সামেশন মানে কি যোগ করতে হয়। 48 নম্বর প্রশ্ন আছে দেখো, বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ মেজার্স অফ ডিসপারশন, তো এর মধ্যে কোনটা ডিসপারশনের মধ্যে পড়ে না, দেখো কোয়ার্টাইল ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিন ডেভিয়েশন, প্রত্যেকটাই কিন্তু ডিসপারশনেরই ভাগ, তো এটা কিন্তু কি হবে না উত্তর মিডিয়ান, মিডিয়ানটা কি বলতো একটা সেন্ট্রাল টেন্ডেন্সির মধ্যে পড়ে। ওকে, 49 নম্বর যে প্রশ্নটা আছে দেখো, বলছে কার্ল পিয়ারসনস কোএফিসিয়েন্ট কোরিলেশন ইজ ডিনোটেড বাই, ঠিক আছে, কার্ল পিয়ারসনের যে কোএফিসিয়েন্ট কোরিলেশন আছে সেটা আমরা কি দিয়ে দেখাই, এটা ছোট হাতের আর দিয়ে দেখাই, তো এটার উত্তর হবে আর, ছোট হাতের আর। লাস্ট প্রশ্ন 50 নম্বর প্রশ্ন আছে দেখো, বলছে দ্য ভ্যালু অফ কোরিলেশন কোএফিসিয়েন্ট আর লাইজ বিটুইন, তাহলে কোরিলেশন কোএফিসিয়েন্টের যে আর এর ভ্যালুটা সেটা মনে রাখবে -1 থেকে হয় কত, +1 পর্যন্ত হয়। ঠিক আছে, -1 এবং +1 এই মানটা কিন্তু হয়ে থাকে আর এর ভ্যালু, তাই এটার উত্তর কি হবে, উত্তর হবে বি, -1 এবং +1। তাহলে এই গেল তোমাদের 50টা সলিড প্রশ্ন, কোথা থেকে না স্ট্যাটিস্টিক চ্যাপ্টার থেকে। আর তোমরা যারা এই বছর এসএলএসটি পরীক্ষা দিচ্ছ, স্ট্যাটিস্টিক থেকে কিন্তু মিনিমাম 4 থেকে 5টা প্রশ্ন আসবে, তো এই প্রশ্নগুলো বারবার করে দেখবে, খাতাতে টুকে নেবে, এবং এরপরে কার্টোগ্রাফিক যে টেকনিকগুলো আছে প্র্যাকটিক্যালের ক্ষেত্রে সেটার ভিডিও আগামী 24-25 তারিখে আমি ইউটিউবে আপলোড করে দিব। ঠিক আছে, তো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলে অসংখ্য ধন্যবাদ।